বাংলায় একটা চালু কথা আছে, এলোমেলো করে দিই বা লুটে পুটে খাই। আমেরিকার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার হোয়াইট হাউসের কুর্সিতে ডোনাল্ড ট্রাম্প আসীন হবার পর যা যা করে চলেছেন তাকে এলোমেলো তো হয়েছেই গোটা বিশ্বের অবস্থা। লুটে পুটে তার জন্য কজন খেতে পাচ্ছেন বা খাচ্ছেন সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই যে এলোমেলো অবস্থা, এই যে এত শতাংশ ট্যারিফ ঘোষণা করে দিচ্ছেন তিনি বিভিন্ন দেশের ওপর, এবং তারপর আবার 3 মাসের জন্য সেই বর্ধিত ট্যারিফ স্থগিত রাখছেন, এই সব মিলিয়ে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে, শেয়ার বাজারগুলোতে তার প্রভাব আমরা লক্ষ্য করছি। সারা বিশ্বেই সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ভারতের ওপর যে 26% ট্যারিফ বা শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প, আপাতত সেটা স্থগিত রইল, কিন্তু 10% হারের শুল্ক সমস্ত দেশের ওপরেই বহাল থাকছে। আর চীনের ওপর বাড়িয়ে 125% করেছিলেন তিনি, সেটা সঙ্গে যোগ হয়েছে এর আগে 20%, মানে এখন চীনের ওপর 145% হারে ট্যারিফ বা শুল্ক বসানো হয়েছে। তার রিটালিয়েটরি ট্যারিফ চীন 84% হারে ট্যারিফ বসিয়েছে আমেরিকান পণ্যের ওপর। এই যে একটা পরিস্থিতি, ভারতের ক্ষেত্রে এর কি প্রভাব পড়বে, বা ভারত মার্কিন সম্পর্ক যারা পড়াশোনা করতে আমেরিকায় যাচ্ছেন বা গেছেন বা কাজ করতে গেছেন, তাদের ওপর এই ট্রাম্প নীতির কি প্রভাব পড়তে পারে, বিশেষ করে তার প্রশাসনের যারা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছেন এবং স্টুডেন্টদের ভিসা যখন তখন খারিজ হয়ে যাচ্ছে। এই নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম অর্থনীতিবিদ, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস এর অধ্যাপক শৈবাল করের কাছে। শুল্ক থেকে দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে প্রথমেই আপনি যেই শুল্ক বসালেন শূন্যের ওপর যে কোনো শতাংশ, সেই পণ্যের দাম বেড়ে গেল সেই শতাংশের ওপর। তো এইটার মানে হচ্ছে আপনার ক্রয় ক্ষমতা এবং চাহিদা এই দাম বাড়ার জন্য কমে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিসের আমদানি করেন, তার দাম যত বেশি হবে আপনি তত কম আমদানি করবেন। ফলে এটা কিন্তু আমেরিকা যদি তার উৎপাদিত পণ্যের ওপর বিভিন্ন জায়গায় শুল্ক ফেস করে, তাহলে আমেরিকার জিনিস বিক্রি হয় না। এবং ভারতবর্ষ বা চীন বা ভিয়েতনাম যাদের উপরেই এই রেসিপ্রোকাল ট্যারিফ ট্রাম্প পরে বসিয়েছেন, তারাও কিন্তু একই সমস্যা ফেস করবে। কারণ যখনই আমাদের পণ্য বিদেশে বিক্রি হতে যাবে, তখন ট্যারিফ নিয়ে তার যা দাম পড়বে সেটা সাধারণ দামের থেকে বেশি, ফলে সেটা চাহিদা কমাবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যুক্তিটা দিচ্ছেন ট্রাম্প এবং তার প্রশাসন, সেটা হচ্ছে ট্রেড ডেফিসিটের কথা তারা বলছেন। এত নাকি ট্রেড ডেফিসিট এই বিভিন্ন দেশের সঙ্গে হচ্ছে, আমেরিকা সবাইকেই খাওয়াবে আর আমেরিকা তাহলে কি পাবে? সুতরাং ট্রেড ডেফিসিট কমানোর জন্য ভারতের উপরও তারা চাপ সৃষ্টি করছে, তোমাদের শুল্ককে একেবারে নামিয়ে নিয়ে এসো। তো এইটা ভারতের পক্ষে করা সম্ভব, বা অন্যান্য দেশও যেভাবে এতদিন পর্যন্ত বাণিজ্যটা হয়ে এসেছে? দুটো অংশ আছে। একটা হচ্ছে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যেটা করেছেন, সেটা আমেরিকার যে অর্থনীতিবিদদের কাজের উপর নির্ভর করে এই শুল্ক আরোপ করা হয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ একমত নন এটার সঙ্গে। ফলে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যেটা বসিয়েছেন সেটাতে ভাবছেন যে আমরা এই ডেফিসিটকে জিরো করে দেবো, এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। কারণ সবার সঙ্গে জিরো হলে তাহলে আপনি কার কাছ থেকে কিনবেন আর কি। হ্যাঁ, অর্থাৎ সম্পূর্ণ ডেফিসিট সবার সঙ্গে থাকবে না, এটাও যেমন সত্যি, সম্পূর্ণ সারপ্লাসও সবার সঙ্গে থাকবে না, বা জিরো ট্রেড ব্যালেন্স এটাও হতে পারে না। কারোর সঙ্গে সারপ্লাস, কারোর সঙ্গে ডেফিসিট, এটাই হচ্ছে ব্যবসার পদ্ধতি। ভারতের ক্ষেত্রেও সেটা সত্যি, চীনের ক্ষেত্রেও সেটা সত্যি। কিন্তু ট্রাম্প তো এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, এবং আমেরিকার একজন প্রেসিডেন্ট তিনি যে ভাষায় বলছেন যে বিভিন্ন দেশ তার এই শুল্ক ঘোষণার পর যেভাবে তার কাছে এসে কাকুতি মিনতি করছে যে আমাদের কে এভাবে পথে বসিও না, আমরা তোমার সঙ্গে ডিল করতে রাজি আছি, 75টা দেশের সঙ্গে তিনি ডিল করবেন, এটা তিনি বলছেন। These countries are calling us up, kissing my ass. They are dying to make a deal. Please, sir, make a deal. I'll do anything, sir. এইভাবে তো বাণিজ্য হয় না, মানে এইরকম একটা আনসার্টেনটির মধ্যে। খুব সত্যি। কিন্তু এই পদ্ধতিটাই আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম হাতিয়ার। আপনি সঠিক শব্দটাই বললেন, এটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কারণ রাজনৈতিক যাকে বলে দাবি দেওয়া কিংবা রাজনৈতিক যে ধরনের নেগোসিয়েশন হয়, তার অন্যতম সূত্র হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হলে আপনার কাছ থেকে জিনিস কিনবো না, এটা এক ধরনের থ্রেট, তাই তো? ফলে আপনার ব্যবসা ক্ষতি হবে, আপনার রপ্তানি বন্ধ হবে, আপনার দেশে আভ্যন্তরীণ তার জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো আপনার দেশের লোকে চাকরি যাবে এটার জন্য। তো এটা তো একটা থ্রেট। ফলে আপনাকে
এরকম ক্ষেত্রে নেগোশিয়েট করতেই হবে। ট্রাম্পের কাছে এই ট্যারিফ শব্দটা যে কত প্রিয় সেটা কিন্তু 1980-র দশক থেকে তিনি এই ট্যারিফের কথা বলে চলেছেন। আজকে যে তিনি নতুন করে হঠাৎ ট্যারিফ ভালোবেসে ফেলেছেন তা নয়। Fellow Americans, this is Liberation Day, waiting for a long time. April 2nd, 2025 will forever be remembered as the day American industry was reborn, the day America's destiny was reclaimed, and the day that we began to make America wealthy again. If you look at that, China, first row. চীনের ওপরে এই ট্যারিফের ফলে ভারতের ক্ষেত্রে কি কোনো সুবিধাজনক অবস্থা তৈরি করবে এই ট্যারিফ নীতিটা? এই প্রশ্নটা আগে থাকবে আমার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন চীনের পণ্য আমেরিকায় ঢুকতে পারছে না, তখন ভারতের বাজারে বা ইউরোপের বাজারে তার ডাম্পিংটা বেশি হলে পরে সেটা আমাদের অর্থনীতির উপরে বা ইউরোপের অর্থনীতির উপর প্রভাব ফেলবে না তো? দুটোই খুব যথার্থ প্রশ্ন এবং বড় প্রশ্ন, কিন্তু আমি একটু ছোট করে বলি। সেটা হচ্ছে যে চীনে উৎপাদিত পণ্যের বাজার কিন্তু সারা পৃথিবী জুড়ে, মানে আপনি এমন কিছু পাবেন না, আমরা মজা করে মাঝে মাঝে ক্লাসরুমেও বলি যে কিছু পাওয়া যাবে না, হ্যাঁ, মানে পিন থেকে হাতি সবই চীনে তৈরি হয় এবং বিশ্ববাজারে সেটা বিক্রি হয় আর কি। মানে আমরা যে গণেশ পুজো করছি সেটাও চীনে তৈরি, সমস্ত কিছু। এবং মানে আমেরিকার কোনো স্ট্যাকে আপনি যে কোনো কি বলে শপিং মলে যে কোনো স্ট্যাকে ঢুকলেই দেখবেন সেটা চীনে তৈরি কোনো একটা উৎপাদিত পণ্য। কিন্তু চীনের ওপর 145% ট্যারিফ ইম্পোজ করা মানে যে জিনিস চীন থেকে আমেরিকায় $1 বিক্রি হয় সেটার দাম এখন পড়বে $145, রাইট? এটা তো একটা অসম্ভব পদ্ধতি এবং এটাতে কেউ কিনবেন না। ফলে চীন থেকে যাওয়া প্রচুর রপ্তানি হওয়া দ্রব্য বিক্রি হবে না আমেরিকার বাজারে। ফলে চীনকে একতরফ প্রায় এদের সঙ্গে ব্যবসা করব না এরকম একটা মনোভাবই এখান থেকে প্রকাশ। কিন্তু আমেরিকার বিরাট বাজার, আমেরিকার বিরাট বাজার, এবং শুধু আমেরিকা না, ইউরোপ, এমনকি অন্যান্য অস্ট্রেলিয়া বা যেখানেই আপনি যান সেখানে চীনের বাজারই তো বাজার, এবং চীনের উৎপাদিত পণ্য সেখানে না পৌঁছলে কি হবে সেটা বলা মুশকিল। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমেরিকার বিভিন্ন সংস্থা তো তাদের প্রোডাকশনকে নিয়ে গেছে চীনে। হ্যাঁ, অর্থাৎ তাদেরই নিজের কমোডিটি আমাদের দেশে বিক্রি করার যে ব্যবস্থা সেটাও এফেক্টেড হচ্ছে। তা তো নিশ্চয়ই এটা খুব জটিল প্রশ্ন, আমি ওই জন্যই বললাম। কিন্তু ওইখানে সমস্যাটা, আপনি ট্যারিফ বসানো মানে হচ্ছে আপনার দেশের জনগণের কিন্তু বেশি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে, অর্থাৎ আপনি কার ভালো চাইছেন সেটা কিন্তু ট্রাম্পের কাছে পরিষ্কার নয়। কিন্তু এখানে ভারতের কি সুবিধা হবে? হ্যাঁ, সেটাতে আসছি। দেখুন, ভারতের উপর 26% এবং এখন সেটা স্থগিত 10%। এর মানে হচ্ছে যে চায়নার যে সাবস্টিটিউট ভারতে তৈরি হয় তার মধ্যে মূলত হচ্ছে জামা কাপড় এবং অন্যান্য প্রচুর ইলেকট্রনিক সামগ্রী যেগুলো ভারত থেকে উৎপাদিত, কিন্তু চায়নার সমতুল্য না হলেও চায়না থেকে উৎপাদিত দ্রব্যের সাবস্টিটিউট বলা যেতে পারে, সেগুলোর বাজার খুলে যাবে। কারণ চায়না জিনিসের দাম যদি $1 পরিবর্তে এখন $145 হয়, তাহলে ভারতের উপর মাত্র 10% বেশি দাম পড়বে ভারত থেকে কেনা জিনিস। ন্যাচারালি ভারতের জিনিস সস্তা হবে, কিন্তু এই সমস্ত জিনিস উৎপাদন করতে গেলেও চীন থেকে আমাদের তার উপাদানগুলো নিয়ে আসতে হয়। এটা আরো জটিলতর সমস্যা, কারণ আমাদের অনেক উপাদানই কিন্তু শুধু চীন থেকে নয়, আমেরিকা থেকেও কিনতে হয়। এবং এখানেই কিন্তু ট্রাম্পের এই দরাদরি করার সুযোগটা বেড়ে যাচ্ছে, কারণ ভারতবর্ষে প্রচুর জিনিস কিন্তু বিদেশ থেকে উপাদান হিসেবে আমদানি, কাঁচামাল হিসেবে আমদানি করার পর আমরা শেষ করি। এটা কিন্তু দেশের মধ্যে উৎপাদন বাড়ানো এবং সেটাকে বিশ্ববাজারে কম্পিটিটিভ করা, এই দুটো চ্যালেঞ্জিং। এই দুটো যদি ভারত সরকার করতে পারে তাহলে ট্রাম্পের এই ঘোষণাতে ভারত সুবিধা পাবে, না হলে পাবে না। কিন্তু আবারও সেই প্রশ্ন আসে যে এটা তো সাময়িক, আপনার এই 26%টা তো 3 মাসের জন্য স্থগিত আছে। কিন্তু আমেরিকার ট্রেজারি সেক্রেটারি, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা চীনের উপরে এত বেশি বেশি হারে ট্যারিফ কেন বসান, তখন তিনি বলছেন যে যারা ব্যাড অ্যাক্টর, এই ব্যাড অ্যাক্টরদের মধ্যে তিনি ভিয়েতনামের নাম করছেন, যেমন দক্ষিণ কোরিয়ার নাম করছেন, ভারতের নামও করছেন। মানে এরা সবাই কিন্তু আমাদের নজরে আছে। তার মানে স্বস্তিতে থাকার কিন্তু খুব একটা অবকাশ নেই। এমনিতেই উৎপাদন করতে বেশি দাম পড়ে, ফলে আপনার জিনিসের বিক্রয় মূল্য একই কোয়ালিটির জিনিসের থেকে বেশি, ফলে ওকে কিনতে চায় না। সেই জন্য একটা তো এমনিতেই আমার রপ্তানি বাজার বিরাট সাকসেসফুল তা নয়, তার উপরে 26% ট্যারিফও কিন্তু কম নয়। এবং এটা যে বাড়বে না, কারণ ভিয়েতনামের উপর 45%, এইটুকু একটা দেশের উপর যাদের উৎপাদন বলতে সামান্য একটা সেকশন বিক্রি হয় রপ্তানি হিসেবে। ভিয়েতনাম, কাম্বোডিয়া, মালয়েশিয়া এদের উপরে যে হারে শুল্ক তিনি বসানোর কথা বলেছেন, আমি জানি না, মানে
আমেরিকার এই পদ্ধতিটা ভুল দুটো প্রধান কারণ। একটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো যদি আমেরিকার অভ্যন্তরে উৎপাদন হতো তাহলে আমেরিকাকে নির্ভরই করতে হতো না কোনোদিন বিদেশ থেকে সাপ্লাইয়ের উপরে। আচ্ছা, এটা কি বাস্তবসম্মত যে সমস্ত শিল্প এবার আমেরিকায় চলে আসবে, যা কিছু বাইরে থেকে কেনা হচ্ছে সব আমেরিকাতে তৈরি হবে, অনেক বেশি লোকে চাকরি পাবে, অনেক বেশি আমেরিকার মানুষ উপকৃত হবে? এটা কি বাস্তবসম্মত কথা? না, এই একেবারেই না। এমনকি অ্যাকচুয়ালি আপনি এগুলো জানেন নামগুলো, মানে ডেভিড রিকার্ডো 1850 সালে বলছে এটা বাস্তবসম্মত নয়, সেটা 2050 সালের দিকে এগোচ্ছি আমরা, সেটা তখন আর কি করে বাস্তবসম্মত হবে? আর এখন তো আন্তর্জাতিক বাণিজ্যের আরো নতুন নতুন সমস্ত পদ্ধতি বেরিয়েছে যেখানে পুরো একটা জিনিস কেউ উৎপাদন করেন না, অর্থাৎ আমরা একটা ছোট অংশ উৎপাদন করি, সেটাকে রপ্তানি করে আরেক জায়গায়, তারা সেটাকে আরো একটু প্রসেস করেন, আবার সেটাকে ফেরত পাঠান বা অন্য দেশে পাঠান। মানে প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে, ইনক্লুডিং অটোমোবিলের মতো এত বৃহৎ জিনিস। এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই অটোমোবিল এবং স্টিল আর অ্যালুমিনিয়াম এর উপরে কিন্তু 25% হারে শুল্ক মানে ট্যারিফ বসে আছে। কিন্তু আরো যেটা ভাবার সেটা হচ্ছে যে রেয়ার আর্থের কথা আমরা বলি, তো যেগুলো খুব ক্রিটিক্যাল মিনারেল, যেগুলোর প্রোডাকশন 70% এর মতো চীনে হয়। চীন যদি সেইটার রপ্তানি বা এই সাপ্লাই চেইনের যদি চীন নিজেকে খানিকটা সরিয়ে নেয় তাহলে আমেরিকার ক্ষেত্রেও তো সেটা একটা অসুবিধা তৈরি করবে, এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও, মানে আমরাও আমাদের ক্ষেত্রেও তো এটা ভাবতে হবে। দেখুন, আমরা এক্ষুনি যেটা আলোচনা করছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমি এটা উৎপাদন করি আর আপনি ওটা করেন না, কিংবা অন্য একজন সম্পূর্ণ অন্য জিনিস উৎপাদন করেন, এরকম ডাইভার্সিফিকেশন কিন্তু এখন আর নেই। অর্থাৎ আমরা যেটার মধ্যে দিয়ে যে ফেজের মধ্যে দিয়ে চলেছি সেটা হচ্ছে যে চায়নাকে রেয়ার আর্থ উৎপাদন করতে গেলে হয়তো কিছু জিনিসের প্রয়োজন লাগে যেটা হয়তো অন্য দেশে উৎপাদন হয়, এবং এই যে 5% ট্যারিফ 5 জনের উপর পড়ছে, ফলে আমার উৎপাদনের উপর কি ট্যারিফ পড়বে, এটা খানিকটা মানে সম্পর্ক হচ্ছে আমাদের জিএসটির মতো। মানে আমাদের যেমন 3 রকম জিএসটি চলে, হ্যাঁ, যে মানে কাঁচামালের উপর একরকম, শেষ হওয়া জিনিসের উপর একরকম, এটাও প্রায় সেরকম। আপনার তো উপাদান হিসেবে যেটা লাগবে তার উপর প্রচন্ড হারে যদি আপনি ট্যারিফ বসান তাহলে ওরা হয়তো সহজে রপ্তানি যেমন করতে পারবেন না, সেরকম অন্য দেশে পাঠাতে গেলেও তাদের যে রিলেটিভ কস্ট সেটাও তো বেড়ে যাচ্ছে। কিন্তু এইবারে তো তারা নেগোশিয়েট করছেন বিভিন্ন দেশের সঙ্গে, কারণ তিনি যে ভাষা বলেছেন সেই ভাষা আমি বলতে পারবো না, আমেরিকার প্রেসিডেন্ট যা বলছেন। তো ভারত কিন্তু চেষ্টা করছে একটা বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টে যেতে। 50,000 কোটি ডলারে দু দেশের বাণিজ্যকে নিয়ে যাবেন তারা 2030-এর মধ্যে। তার ফার্স্ট ফেজের যে চুক্তি সেটা এবছরই হয়ে যেতে পারে। পীযূষ গোয়েল আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি খুবই আশাবাদী। তিনি রপ্তানিকারকদের বলছেন, দেখো আমরা কিন্তু ধৈর্য ধরে এগোচ্ছি, আমরা অপেক্ষা করছি, তোমরাও অপেক্ষা করো, এত আতঙ্কিত হইও না। बायलैटरल ट्रेड एग्रीमेंट एक ऐसा करार करेंगे जो भारत और यूनाइटेड स्टेट्स के बीच व्यापार को सरल भी करेगा, 500 बिलियन तक यानी आज से 2.5 गुना बढ़ाने का काम भी करेगा। আপনার কি মনে হয় যে ট্রাম্পের জমানায় এই বাণিজ্য চুক্তির ব্যাপারটা খুব সহজ হবে? মানে আমি খুব আশাবাদী নই, কারণ এই ঘোষণা তো এক ধরনের সেটব্যাক, এবং যতই পারস্পরিক বন্ধুত্ব বা ভালো সম্পর্কের কথা বলা হয়ে থাকুক, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তো এটা সরকার সম্পূর্ণ হ্যান্ডেল করে না, তাই না? এটা হ্যান্ডেল করে আন্তর্জাতিক বাণিজ্য তো দেশের মধ্যে হয় না, হয় বিভিন্ন কোম্পানির মধ্যে, বিভিন্ন ফার্মের মধ্যে। সেক্ষেত্রে ফার্মগুলো কি চাইছে এবং সরকার কি চাইছে তার মধ্যে এক ধরনের ডাইভার্সন আছে। মানে সরকারও তো চাইছে যে সম্পর্কের খাতিরে বা সম্পর্ককে রেসিপ্রোকাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে অন্য কোথাও নিয়ে যেতে। ভারত কতখানি নির্ভর করে আমেরিকার ওপর সেটাই ঠিক করে দেবে যে ভারত নেগোসিয়েশনে যাবে নাকি চীনের মতো নিজের তরফ থেকে একতরফা কিছু একটা করার কথা ভাববে। এই মুহূর্তে ভারতের যে রাজনৈতিক যারা সঞ্চালক মানে নেগোসিয়েশনে যাবেন বলেই আমার মনে হয় না এরা চট করে কোনো রিটালিয়েটারি কিছু করতে চাইবেন। ভারতের প্রচুর অভিবাসী আমেরিকায় থাকেন, তাদের সুযোগ সুবিধে এবং নিরাপত্তার কথা ভাবতে হবে। ট্রাম্প যে ধরনের দর কষাকষি করেন, মানে আমার কাছ থেকে যদি তুমি ডিফেন্সের এই জিনিসগুলো না কেনো তাহলে কিন্তু আমিও তোমার কাছ থেকে এইগুলো নেব না, বা আমি এইভাবে তার প্রতিশোধ নেব। এইরকম দর কষাকষি হলে আপনি কি করবেন? আপনি কি বলতে পারবেন না ওগুলো আমি রাশিয়ার কাছ থেকে কিনবো? আমেরিকার সঙ্গে কিছু ক্ষেত্রে নেগোশিয়েট করতে হবে, আর কিছু ক্ষেত্রে বলতে হবে যে আমরা এটা মানতে রাজি নই, কারণ সবকিছু মেনে নেওয়া মানে ট্রাম্প একসময় এরকমও বলছিলেন যে আপনাদের যদি যারা ইলিগাল অভিবাসী
তাদের আমরা ফেরত পাঠিয়ে দেবো এরকম চেন বেঁধে, যদি আপনারা শুল্ক না কমান। আমি এরকম নিগোসিয়েশনের কথা কোনোদিন শুনিনি। মানে এটা যে হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য এবং অভিবাসনকে একসঙ্গে করে, এটাও প্রায় নতুন এক ধরনের যাকে বলে পদক্ষেপ। ট্রাম্প কিন্তু আইন কানুনের ধার ধারেন না, তিনি আদালতেরও ধার ধারেন না। মানে যেখানে যাদেরকে তিনি ওইভাবে গুয়াতেমালায় পাঠিয়ে দিচ্ছেন জেলে, বলছেন যে এরা সমস্ত এলিয়েন দুর্বৃত্ত, দেখা যাচ্ছে যে তাদের বেশিরভাগেরই বিরুদ্ধে কোনো অপরাধের কোনো অভিযোগ নেই। ফলে ভারতের তিনি অভিবাসীদের যেভাবে ফেরত পাঠাচ্ছেন হাত কড়া পরিয়ে, পায়ে লোহার শিকল বেঁধে, সেখানে কিন্তু মোদি এবং ট্রাম্পের যে বন্ধুত্ব, যে রসায়ন, এগুলো কোনো ম্যাটারই করছে না। বাণিজ্যের ক্ষেত্রেও তো তাই হবে। মানে এই দুটো ঘুঁটিকে একসঙ্গে করে বাণিজ্যের জন্য নতুন চুক্তি করা, এর এক অসম্ভব পরিকল্পনা বা পদ্ধতি, কিন্তু সেটা দেখতে পাচ্ছি ঘটছে। এবং এটা মেনে নেওয়া মানে হচ্ছে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে একটা নতুন পট পরিবর্তন ঘটবে। সেটা সব দেশের পক্ষেই হয়তো ক্ষতিকারক হবে, কারণ আমার ধারণা কোনো আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা বা যেগুলো যাকে আমরা সুপ্রান্যাচারাল বডি বলে ভাবি আর কি, তাদের কাছে এটা মেনে নেওয়ার কোনো পদ্ধতি আছে বলে আমার জানা নেই। কারণ এই ধরনের আইন বিরুদ্ধ এক ধরনের প্রপোজাল, এটা কি করে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন মেনে নেবে? এখান থেকে যারা যাচ্ছেন, তারা যারা হাইলি স্কিলড আর কি, H1B ভিসা নিয়ে যারা যাচ্ছেন, তাদেরও অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু H1B ভিসার বাইরে যারা আছেন, ইলিগাল ওয়েতে যারা যাচ্ছেন, ডঙ্কি রুটে যারা যাচ্ছেন, তাদের তো কি ছেড়েই দিন আর কি। আপনি যে কোনো বড় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কুলে গিয়ে দেখবেন, সেখানে কিন্তু অধিকাংশ ছেলে বা মেয়ে যারাই পড়াশোনা করছেন, তারা ভারতবর্ষ, চীন, চারখি এইসব জায়গাকার বাসিন্দা। এবং এদের না হলে গ্র্যাজুয়েট স্কুলগুলো বন্ধ হয়ে যাবে আর কি, প্রায় আর কি। এবং গ্র্যাজুয়েট স্কুলগুলোর কিন্তু কোনো আপত্তি নেই, কারণ এখনো যারা আমাদের ছাত্রছাত্রী বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু অত্যন্ত সাগ্রহে তারা অ্যাপ্লাইও করেছেন এবং তারা পেয়েও যাচ্ছেন, এবং তাদের নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নেই। সমস্যা বিশ্ববিদ্যালয়ের নয়, এক্স্যাক্টলি। সমস্যাটা যে প্রশাসন এডুকেশন দপ্তরটাই বন্ধ করে দিতে বলে, তাহলে তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? খুব স্বাভাবিক। মানে এটা বলা খুব শক্ত যে তারা কোন দিকে যেতে চাইছেন, কি চাইছেন। ট্রাম্প যে এই যে 3 মাসের জন্য স্থগিত রাখলেন তার এই ট্যারিফের পরিকল্পনা, সেটার পিছনে ওই শেয়ার মার্কেট এবং বন্ড মার্কেটের যে সাংঘাতিক রকমের ধস নামা, এটা একটা কারণ হতে পারে অনেকে বলছেন। কিন্তু আরো একটা ব্যাপার আছে পাশাপাশি, সেটা হচ্ছে যে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করার আগে হঠাৎ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, ট্রুথ প্ল্যাটফর্মে তিনি বললেন যে এটাই হচ্ছে শেয়ার কেনার সবচেয়ে ভালো সময়। তার মানে তিনি কি ইনসাইডার ট্রেডিং কে উৎসাহিত করলেন? এটা কি তার ঘনিষ্ঠ কিছু মানুষ যারা জানেন যে এরপরে তিনি কি নীতি নিতে চলেছেন, তারা সেই সময় শেয়ার কিনলেন, এবং তারপর যখন যেই মুহূর্তে 3 মাস স্থগিত রাখা হলো ট্যারিফ, সঙ্গে সঙ্গে বিপুলভাবে বাজারের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করলাম। এবং আমি সহমত, কারণ আমি এই খবরটা পড়ার পর আপনি যা বললেন, আমি একেবারেই সেভাবেই ভেবেছি। কিন্তু কি হবে তাতে, সেটা এত অনিশ্চয়তার মোড়কে রয়েছে এই মুহূর্তে। এবং আমার ধারণা কোনো দপ্তরই তো সেইভাবে ফাংশন করতে পারছে না এই মুহূর্তে আমেরিকাতে। কিন্তু আশা করে যে এটা সাময়িক, মানে এটা যে আমেরিকার চরিত্র হয়ে উঠবে না পরবর্তীকালে, এটুকু আশা হয়তো। 4 বছর উনি ক্ষমতায় থাকবেন, এখনো 3 মাসও হয়নি, তাতেই ত্রাহি রব সারা বিশ্বে। সুতরাং এর পরের বছরগুলোতে কি আছে আমরা জানি না, বা পরের সময়টাতে। কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার, মানে মোদি এবং ট্রাম্পের যে বন্ধুত্বের কথা আমরা শুনে এসেছি, দেখে এসেছি, তো তারপর আমেরিকার এই নীতিতে ভারত কি অবস্থায় আছে, বা ভারতের দিক থেকে সুযোগের জায়গাটা কতটা, এটা বোঝার চেষ্টা করছি। এটা কি সত্যি কোন সুযোগ তৈরি করছে ভারতের জন্য? চীনের ক্ষেত্রে যেটা সত্যি, ভারতের ক্ষেত্রেও সত্যি। আমেরিকাতে ক্রয় ক্ষমতা কিন্তু অন্য দেশের তুলনায় বেশি, আমাদের মনে রাখতে হবে। আমেরিকাতে 40 কোটি মানুষ আছেন, তাদের মাথাপিছু রোজগার অন্যান্য বেশিরভাগ দেশের থেকে বেশি। সুতরাং আমেরিকা প্রায় 1 নম্বর সারা বিশ্বের মধ্যে মাথাপিছু রোজগারের নিরিখে, এবং আমেরিকানদের মধ্যে খরচ করার প্রবণতা অনেক বেশি। এবং আপনারা জানেন যে আমদানি কিন্তু নির্ভর করে না যে আপনি কি দামে বিক্রি করছেন, আমদানি নির্ভর করে যে দেশে বিক্রি করছেন তাদের মাথাপিছু রোজগার কি রকম। ফলে আপনি যে আমেরিকা থেকে সরে গিয়ে অন্য দেশে বিক্রি করবেন, তার সম্ভাবনা কিন্তু বিপুল নয়।
মানে আপনি যদি আমেরিকা থেকে সরে গিয়ে ইউরোপের ছোট ছোট দেশে বিক্রি করেন, আপনাকে এতগুলো দেশের সঙ্গে নতুন করে নেগোশিয়েট করতে হবে। কিন্তু এরকম কি হতে পারে যে যে কোম্পানিগুলো এতদিন পর্যন্ত চীনে লগ্নি করছিল তারা সরিয়ে আনলো ভারতে, এটা কি একটা সম্ভাবনা? নিশ্চয়ই হতে পারে, কারণ তাদের যদি উৎপাদন এখন আমেরিকা নিজের দেশ নিজে না কেনে, তাহলে তারা উৎপাদন সরিয়ে আসবে। কিন্তু ভারতবর্ষের যে পরিকাঠামো, সেটা চায়না চীনের মতো যে উৎপাদন অনুকূল যে পরিবেশ, তার কাছাকাছি নয়, একেবারেই নয়। অনেক এগিয়ে, যেমন ধরুন শুধু বন্দর, চীনের বন্দর থেকে যত পরিমাণ জাহাজ ছাড়ে এবং লোডিং আনলোডিং হয়, তার 10% ভারতবর্ষের সবকটা বন্দর মিলিয়ে হয় না। এটা শুধু সাংহাই ধরলেই হবে, অন্য কোনো রাজ্য, অন্য কোনো জায়গা ধরতে হবে না। সুতরাং সেইটা আমরা করতে পারি, কিন্তু আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। ফলে ভারতবর্ষে হয়তো উপকার হবে, কিন্তু পার্টলি সেটা আপনার ভিয়েতনামের উপর 45% ট্যারিফ বসলেও হবে, কারণ ভারতবর্ষ থেকে যাওয়া আপনার জামা কাপড় ইত্যাদির হয়তো চাহিদা বাড়বে। চীনের নিজস্ব বাজার আছে, আভ্যন্তরীণ বাজার আছে, চীনের বাজার কোথায় নেই। ফলে আমেরিকা যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে হয়তো চীন অন্য কোনো জায়গা খুঁজে পাবে যেখানে তো তাদের উৎপাদিত দ্রব্যের 50% বিক্রি করতে পারবে, হয়তো পুরোটা পারবে না, কিন্তু অন্য দেশের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতি হবে। কিন্তু অর্থনৈতিকভাবে তো চীন আর আমেরিকার মধ্যে যে মানে লেনদেন যেভাবে জড়িয়ে আছে, আমেরিকার বন্ড যেভাবে চীনে রয়েছে আর কি, মানে আপনি কি ওইভাবে পারেন একটা কোনো দেশকে সম্পূর্ণ আলাদা করে দিতে? মানে বিশেষ করে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হচ্ছে চীন। অ্যাবসলিউটলি। এবং চীন যদি ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু আরো বড় বেশি ক্ষতি হতে পারে, কারণ এই মুহূর্তে যদি সমস্ত যে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা চীন হোল্ড করে আমেরিকা, তারা যদি বাজারে ওটা ছেড়ে দেয়, আমেরিকার অর্থনীতি কিন্তু ধসে পড়বে। সবচেয়ে বড় ভয়ের কথা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যে যে বৈষম্য বা ভারসাম্যের অভাব এখন চলছে, সেটা একটা পর্যায়ে, কিন্তু এর চেয়ে বড় পর্যায়ে হলো যে অর্থনৈতিকভাবে সারা বিশ্ব দুর্বল হয়ে পড়লো কিনা। এবং আমরা নতুন আরেকটা, মানে এই গত 10 বছরের মধ্যে দুটো আন্তর্জাতিক ক্রাইসিস ঘটেছে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে, আরেকটির দিকে যে নিয়ে যাচ্ছি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং এই যদি চলতে থাকে, তাহলে আগামী 1-1.5 বছরের মধ্যে আরেকটা বড় ক্রাইসিস হবে না, এটা বলা যায় না এই মুহূর্তে, মানে হতেই পারে আর কি।